ধরুন আপনি একটা সিনেমা দেখতে লেগেছেন। এবার দেখবেন আপনি যে সিনেমাই দেখুন না কেন, সেটা কমেডি হোক, ট্র্যাজেডি হোক, যা মানে রোমান্টিক প্রেমের গল্প হোক, যাই হোক না কেন, কোথাও না কোথাও একটা সমস্যা থাকে। সমস্যা থাকবে এবং সেই সমস্যার সমাধান করেই এগিয়ে যাওয়া। ধরা যাক একটি সিনেমা 2 ঘন্টা তার ডিউরেশন। তো দেখবেন মোটামুটি 1 ঘন্টা পেরিয়ে গেলে বা সোয়া 1 ঘন্টা পেরিয়ে গেলে তখন আস্তে আস্তে কী হয়, গল্পটাকে গোটানো হয়। যে হ্যাঁ, এবার আমরা বুঝতে পারছি সিনেমা শেষ হতে চলেছে, সিনেমায় মিলটিল হবে বা হবে না, কোনো একটা ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকছে। এবার আমরা কিন্তু একটু একটা একটা আভাস পেয়ে যাই। সিনেমার অর্ধাংশ কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারি যে এবার ঠিকঠাক করে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। এসএসসি, এই যে রিক্রুটমেন্ট SLST 2, সত্যি কথা বলতে কি মানে ফ্রেশারদের চিন্তা আরও বেশি, যে কি হবে না হবে এই প্যানেল নিয়ে ইত্যাদি। তো এই যে এসএসসির যে অ্যাকচুয়ালি সিনেমাটাই বলবো আর কি, যেটা দেখছি, আমার মনে হয় না সেটা অর্ধাংশ পর্যন্ত পৌঁছিয়েছে। আমার মনে হয় এখনো অনেক কিছু বাকি, অনেক কিছু বাকি এখনো। যে এবার বুঝতে পারছি হ্যাঁ, এবার নিয়োগটা হয়ে গিয়ে এবার হ্যাঁ এই মাসের মধ্যে, এখন নয় 6 মাস 8 মাস, আরও 1 বছর না হয় আরও এক্সটেনশন করে, এর মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। এই যে একটা গেস করার যে ক্ষমতা আর কি, সেটা তো মানুষের থাকে সিনেমা দেখলে, যে হ্যাঁ এবার সিনেমাটা শেষ হতে চলেছে, ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। এখনো পর্যন্ত এসএসসির যে SLST 2 যে সিনেমাটা, তার কিন্তু অর্ধাংশ এসেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি বলছি না কোনো নেগেটিভ কোনো কিছু বা রিক্রুটমেন্ট হবে না তা বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এখনও না অনেক কিছু বাকি। এবং সেটা কিসে বাকি, কতটা বাকি সেটাও বুঝতে পারছি না, বা কী করে সমাধান হবে। মানে সিনেমার পরিচালক যিনি আছেন তিনি নিশ্চয়ই গল্পটাকে শেষ পর্যন্ত একটা ক্লাইম্যাক্সে নিয়ে যাবেন। জন্মভূমি বলে একটা সিরিয়াল হতো, মনে আছে আপনাদের? জন্মভূমি সিরিয়ালটা যেদিনকে শেষ হয়েছিল আমার মনে আছে, আমি খুব ছোট ছিলাম সেই সময়। তার একটা বা দুটো এপিসোড, মানে শেষ হওয়ার একটা বা দুটো এপিসোড আগেও ওই ওই গল্পের সুতো কিন্তু ছেড়েই যাচ্ছিল। হঠাৎ করে যেদিনকে শেষ হবে সেই এপিসোডটা আমার এখনো মনে আছে, আমি দেখেছিলাম। সবাই সব কিছু এসে এসে এখানে এখানে সবার সঙ্গে সবার মিল হয়ে যাচ্ছে। সেরকম কি হতে চলেছে সেটাও জানি না। মুশকিলটা হলো এটাই, এটা তো মানুষের সিরিয়াল নয়, এটা তো জীবন। মানুষ বুঝতে পারছে না কোন দিকে কি এগোবে না এগোবে। এবার এর মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন স্যালারি স্ট্রাকচার। অনেকে বলছেন গাছে কাঁঠাল গোফে তেল, কিসের স্যালারি স্ট্রাকচার, আদৌ নিয়োগ হবে না ইত্যাদি ইত্যাদি এসব। দেখুন, নিয়োগ হবে, আজকে না হয় কালকে নিয়োগ কিন্তু হবেই। তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। এবার বলি যে আপনাদের 9, 10 এবং 11, 12 একটা কিন্তু মানে ক্যাচাল রয়েছে। হ্যাঁ, ধরুন একজন ক্যান্ডিডেট দুটো জায়গাতেই পেয়েছে, 11, 12 এবং 9, 10। স্যালারি স্ট্রাকচারটা কী করে মাথায় রাখতে হবে একটুখানি ভালো করে বুঝুন। আপনি ধরা যাক 11, 12 চাকরি পেয়েছেন, জয়েন করছেন ফ্রেশার হয়ে, কোনো অসুবিধা নেই। আবার ফ্রেশার হয়ে আপনি আপনি 9, 10-এও জয়েন করছেন, কোনো অসুবিধা নেই। এইবার ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন। 9, 10 থেকে ধরা যাক কোনো টিচার 11, 12 গেলেন, মানে কাউন্সিলিং হচ্ছে এখন। আচ্ছা, এইবার 11, 12 যেহেতু ভ্যাকান্সি খুব কম, স্বাভাবিকভাবেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকার প্রবণতাই বেশি হবে আর কি, মানে সেটার সম্ভাবনাই বেশি হবে। এবার ধরা যাক আপনি 9, 10 এতদিন বাড়ির কাছ থেকে চাকরি করছিলেন, 11, 12 বাড়ি ছাড়তে হলো আপনাকে, একটা হায়ার স্যালারি স্ট্রাকচার পেলেন, ভালো কথা। এইবার আপনি যেটা টাকাটা যেটা পাচ্ছেন, আপনি 9, 10-এর যে স্যালারিটা এই বছরে ইনক্রিমেন্ট হতে হতে গেন করেছেন, আর 11, 12-এর স্টার্টিংয়ে গিয়ে আপনি যে স্যালারিটা আপনি অ্যাচিভ করছেন, প্রায় সমান সমান 2 থেকে 3 হাজার টাকা। এই 2-3 হাজার টাকা আপনার ওই সপ্তাহে একবার বাড়ি আসতে শেষ হয়ে যাবে প্রথমত। আচ্ছা, এবার ধরুন আপনি জয়েন করলেন। আবার 9, 10-এর একজন টিচার, ইন সার্ভিস টিচার 9, 10-এই জয়েন করলো, 11, 12-এ নয়। এইবার দুজনের মধ্যে পার্থক্য কি হবে দেখুন। যে 9, 10-এর টিচার 11, 12-এ চলে গিয়েছেন, তিনি কিন্তু ওই বললাম যে প্রথমত স্যালারি তো প্রায় সমান সমানই পাচ্ছেন, যেটা বেশি পাচ্ছেন সেটা খরচ হয়ে যাবে। কিন্তু আপনাদের সমস্ত জয়নিং শেষ হয়ে যাওয়ার পরে
কন্টিনিউশনের যে ব্যাপারটা ভালো করে বুঝুন। কন্টিনিউশন মানে সার্ভিস কন্টিনিউশন যদি না হয় স্যালারি কিন্তু কমে যাবে। 9-10-এর টিচারও যারা 9-10-এ জয়েন করছেন স্যালারি কিন্তু কমে যাবে, কারণ এটা নতুন চাকরি। সেক্ষেত্রে আবার কেস টেস হয়তো হবে, দিয়ে হয়তো অনেকটা চান্স আছে 9-10-এর টিচার যখন 9-10-এ জয়েন করছেন তারা তারা কন্টিনিউশন পাচ্ছেন, আবার 11-12-এর টিচাররাও যখন 11-12-এই জয়েন করছেন ইন সার্ভিস টিচাররা তখন তারাও কন্টিনিউশন পাচ্ছেন কেস করে। মুশকিলটা হবে 9-10-এর টিচার যখন 11-12-এ যাচ্ছেন তখন তো তার কেস করারও জায়গা থাকছেন না, কারণ তিনি একটা নতুন চাকরিতে জয়েন করছেন, সেখানে আবার কেস কিসের? সেখানে তো কন্টিনিউশনের কোনো গল্পই নেই। তাহলে লাভটা কাদের হলো? 9-10-এর টিচার যারা 9-10-এ ছিলেন, 9-10-এই জয়েন করেছেন, এবং 11-12-এর টিচার যারা 11-12-এই জয়েন করলেন তাদের লাভ। ক্ষতি হবে তাদের যারা যারা 9-10 থেকে 11-12-এ চলে গিয়েছে, বাড়ি ছেড়েছে, এবং বাড়ি ছেড়েছে মানে ওখানে তো আর আবার আবার একটা সেই সংসার পেতে বসতে হবে, আসা যাওয়ার খরচ রয়েছে ইত্যাদি সমস্ত কিছু করে দেখা যাচ্ছে সেই মানে সেই গরম ভাত মুখে দিয়ে যে স্কুলে যেতেন তাকে তার জীবন অতিষ্ঠ হয়ে গেল। 9-10-এর ইন সার্ভিস টিচার এখন এই মুহূর্তে জয়েন করলে 43,500 টাকা তার স্টার্টিং স্যালারি। আর সেই ইন সার্ভিস টিচার যিনি এই কবছরে 2016 থেকে মানে 2016 যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই মুহূর্তে তারা পাচ্ছেন 52+। বুঝতে পেরেছেন? যদি কন্টিনিউশন না দেয় তাহলে এদের আবার 43 থেকে শুরু হবে। এত টাকা মাইনে কিন্তু কমে যাবে, 9-10 হাজার টাকা মাইনে কমে যাবে। সেই 9-10 হাজার টাকা আপনি 11-12-এ গেলে ধরে পাবেন, কিন্তু বাড়ি ছাড়তে হবে। কিন্তু কন্টিনিউশন আবার এরাই পাবে যদি পাই। অনেক পার্সেন্ট চান্স রয়েছে কন্টিনিউশন পাবার কেস করলে, যেহেতু এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে আবার কন্টিনিউশন পাবেন না কেন? তাহলে এক্ষেত্রে কিন্তু সুযোগ থাকছে। এইবার আপনি মনে করলেন আমি তো 11-12, 9-10 দুটোতেই পাস করেছি, আমি 11-12-এ জয়েন করব, যদি আমার দেখি যে বাড়ি ছেড়ে অসুবিধা হচ্ছে বা অনেকটা খরচ হয়ে যাচ্ছে বা লাভ কিছু হচ্ছে না, তখন আবার 9-10-এ চলে আসবো। 9-10 না হয় চলে আসলেন, 9-10 এসে আপনি কন্টিনিউশন পাবেন, আপনি কিন্তু সেই কন্টিনিউশনও পাবেন না। 9-10-এর টিচাররা 9-10-এ থেকে যে কন্টিনিউশন পেলেন যদি পান, আপনি 9-10 থেকে 11-12-এ চলে গিয়ে আবার 11-12 থেকে 9-10-এ এসে, কারণ 11-12-এর জয়নিং তো আগে করাবে, ওখান থেকে আপনি যখন আবার ব্যাক করছেন 9-10-এ তখন আপনার সম্পূর্ণ আলাদা চাকরি, কন্টিনিউশনের কোনো গল্প নেই, কারণ আপনি মাঝে একটা অন্য চাকরি করে ফেলেছেন 11-12-এর কিছু মাস, তাহলে আপনি কন্টিনিউশন পাচ্ছেন না। এই ব্যাপারগুলো ভালো করে ঢোকান মাথার মধ্যে। এগুলো আপনাদের কোনো মানে মোটিভেট বা ডিমোটিভেট কোনো কিছু করার জন্য নয়, হয়তো এগুলো তলিয়ে ভাবে না কেউ, যে কারণে বলা হচ্ছে। ইন সার্ভিস টিচারদেরকেই বলছি এই জিনিসগুলো আগে ভেবে নিন অন্তত পক্ষে, ঠিক আছে? 9-10-এর ক্যান্ডিডেট হয়ে 9-10-এই থাকা ভালো বাড়ির কাছে চাকরি করে, নাকি 9-10 থেকে 11-12-এ গেলে বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে চাকরি করা ভালো? এই পার্সপেক্টিভটা, দুটো পার্সপেক্টিভ আপনারা ভাবুন, তারপরে জয়েন করুন। এবং এখানে আবার একটা মজা আছে, এইরকম কার বুকের পাটা আছে 11-12 এবং 9-10 হয়তো দুটোতেই পাস করেছেন, কিন্তু আমি 9-10-এই থাকবো বলে 11-12-এ জয়েন করলেন না। এরকম বুকের পাটাও তো কারোর হবে না, কারণ এখন তো একটা চাকরির দরকার। 2016 ক্যান্ডিডেটদের চাকরি হারিয়ে গেছে, এই মুহূর্তে যে কোনো একটা চাকরি দরকার, আগে চাকরিটা সিকিউর করা দরকার। তাহলে এইরকম বুকের পাটাও কারোর নেই যে আমার 9-10-এ দারুণ মার্কস আছে তাই আমি 11-12-এ আর যাবো না, আমি 9-10-এই থাকবো, যেদিন হবে হবে। কিন্তু সেই বুকের পাটাই বা কজনের আছে, বা সেটাই কি করা উচিত? সেটাও তো নয়। এই যে একটা ফাপড়, এই যে একটা মানে এই মানে কি বলবো, গোলক ধাঁধা, এর কোনো সলিউশন নেই। এর মধ্যেই অনেকে বলছেন যে স্যার মানে স্যালারি স্ট্রাকচার কত কি ইত্যাদি নিয়ে। আপনাদের 43,500 টাকা স্যালারি হবে যখন আপনারা 9-10-এ জয়েন করবেন, এবং যখন আপনারা এই যে 4% দিয়ে দেবে মনে হয়, ওটার ফলে মনে খুব সম্ভবত 45,500 মতো স্টার্টিং হবে আপনাদের 9-10-এর। এই তো বলে দিলাম, ওই ভেঙে চুরে বেসিক, তারপরে বেসিকের উপরে কত পার্সেন্ট দিয়ে হয় ইত্যাদি এগুলো আমি বোঝাচ্ছি না। আগে মানে জয়নিং হোক, তারপরে সেটা নিয়ে একদম ডিটেলে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এখন জয়েন কিসে করবেন ইন সার্ভিস টিচারটা সেটা আগে ঠিক করুন ভালো করে। এবং যারা এখনও পাননি 9-10-এর ইন্টারভিউ যারা দেবেন তারা ইন্টারভিউর উপরে কনসেন্ট্রেট করুন। স্যালারি আছে, স্যালারি আরও বাড়বে, তাই স্যালারি স্ট্রাকচার নিয়ে এখন মাথা ঘামাতে হবে না। তবে সত্যি কথা বলতে কি, কবে যে কি হবে হবে এটুকু নিশ্চিত, SLST2 হবে, রিক্রুটমেন্ট হবে, কিন্তু ভোটের আগে আর হচ্ছে বলে কোনো কিছু মনে হচ্ছে না। অনেকে বলেছিলেন যে স্যার আপনি তো বলেছিলেন ভোটের পর হবে, ভোটের পর হবে, ভোটের আগে ডেট দিয়ে দিল। এই তো ডেট দিয়ে তো বুঝছেন শেষ পর্যন্ত এই হলো। ভোটের আগে কী বা হচ্ছে, শুধু ভেরিফিকেশনের কিছু ডেট দিয়েছে শুধুমাত্র, এবং ইন্টারভিউয়ের কোনো এখনও
গল্প নেই। তো সেই হিসেবে এখনও টাইম রয়েছে, ভালো করে পড়াশোনা করুন। ফ্রেশারদের বলছি ভালো করে পড়াশোনা করুন, সমস্ত কিছু ঠিক থাকবে। যে কোনো একভাবে হোক রিক্রুটমেন্ট কিন্তু শেষ পর্যন্ত হবে আর কি। স্যালারি স্ট্রাকচার নিয়ে এখন অত ভাবার দরকার নেই। অনেকে জিজ্ঞাসা করছেন যে কত কি মানে 11-12-এ কত স্যালারি, 9-10-এ কত স্যালারি, যে কারণে আমি ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও বানাই যেখানে এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সেই হ্যাঁ, অনেকে বলছেন গাছে কাঁঠাল গোফে তেল। গাছে কাঁঠাল গোফে তেল আমি বলবো না, তবে এটুকু বলবো যে স্যালারি স্ট্রাকচার নিয়ে ভাবতে হবে না এই মুহূর্তে। আপনারা পড়াশোনা করুন এবং স্যালারি অনেকটাই বলতে এই যুগে দাঁড়িয়ে আপনার স্টার্টিং যখন 45,000 টাকা হবে 9-10-এ, 11-12-এ তো আরও বেশি, তখন সেটা অনেকটাই। যাই হোক, ইন্টারভিউয়ের ভিডিও আসছে, সেগুলো ভালো করে দেখুন এবং সেগুলো থেকে যা যা দরকার আপনারা নিয়ে নিন। দরকার পড়লে পিডিএফ নিয়ে নেবেন, পিডিএফের নম্বর দেওয়া থাকে ভিডিওর মধ্যে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের খুব সহজে, খুব ছোট্ট পরিসরে আমি প্রচুর স্টাডি মেটেরিয়াল এনে দিচ্ছি, সেগুলো রেডি করুন এবং ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।